দেশে কয়েক কোটি মানুষ রক্তনালীর রোগে ভুগছেন। কয়েকটা ডিসিপ্লিন বা বিশেষজ্ঞরা আসলে এই রোগটি দেখলেও বিশেষ করে পা থেকে গলা পর্যন্ত রক্তনালীর যে ধরনের অসুখ থাকে সেগুলো দেখে থাকেন ভাস্কুলার সার্জনরা। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় ভাস্কুলার সার্জারি এবং তার চিকিৎসা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য ভাস্কুলার সার্জন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার AKM জিয়াউল হক। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যারের পরিচয়, উনি সহকারী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমরা শুরুতেই জানতে চাই যে এই হৃদরোগের ক্ষেত্রে বা অন্যান্য রোগের ক্ষেত্রে যে আলোচনাগুলো খুব বেশি হয়, ভাস্কুলার সার্জারির ব্যাপারে এখনও সাধারণ মানুষের বা যারা আসলে আক্রান্ত হয়ে থাকে তাদের ধারণা একটু হলেও কম আছে আর কি। ভাস্কুলার সার্জারিটা আসলে কি, বা একজন ভাস্কুলার সার্জনের পরিচয় বা আসলে কি? তো বাংলাদেশের ভাস্কুলার সার্জারি আইডিয়াটি আসলে নতুন, খুব বেশি কাজ এখানে হয়নি, বা এখানে মানুষজনের যে আপনি কথাটা বলছিলেন যে জানাশোনার বিষয়টিও কম, এমনকি ডাক্তারদের মধ্যেও মানে পরিচিত বা জানেন এরকম ভাস্কুলার সার্জনের সংখ্যাও কিন্তু কম। অর্থাৎ দেখা যাচ্ছে একজন ডাক্তারও হয়তো মনে করতে পারছে না উনি কোথায় পাঠাবেন, কার কাছে পাঠাবেন। এটি বিশেষ করে সিনিয়র ডক্টরদের কাছে কখনো কখনো এরকমটা হয়ে থাকে। তো রক্তনালী খুব ভাইটাল একটা পার্ট আমাদের শরীরের। আমরা জানি আমাদের হার্ট রয়েছে, হার্ট থেকে সারা শরীরে রক্ত সরবরাহ করা হচ্ছে। তো রক্ত যে নালিকার মাধ্যমে সরবরাহ হচ্ছে তাকেই বলা হচ্ছে রক্তনালী, ইংরেজিতে বলছি আমরা ভ্যাসকুলার বেড। তো এটি আমাদের হার্ট থেকে পুরো পা এবং ব্রেন এবং হাতে সব জায়গায় রক্ত সরবরাহ করছে, অক্সিজেন সরবরাহ করছে, পুষ্টি সরবরাহ করছে। যদি কখনো এর কোথাও ঘাটতি হয়, কোথাও যদি ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায় বা রোগে আক্রান্ত হয়, তাহলে শরীরের ওই অংশটি রোগে আক্রান্ত হতে পারে। তখনই কিন্তু আমরা বলছি যে ভাস্কুলার ডিজিজ। তো এরকম বিভিন্ন ধরনের ভাস্কুলার ডিজিজ রয়েছে, বিশেষ করে যে অর্গানটি এফেক্ট হচ্ছে তার উপর বেস করে রোগগুলো নামকরণ করা হয়ে থাকে। আচ্ছা, এখন এই রোগগুলোর নাম যদি আপনি বলেন যে কি কি, কোন হাতে সমস্যা হলে কীরকম, পায়ে সমস্যা হলে কীরকম, রোগগুলোর নাম যে বদলে যায় সেই পরিচয়গুলো জানতে চাই। যেমন কমনলি আমরা যদি বলি যে আমাদের দুইটি সেট রয়েছে, একটি অংশ হচ্ছে হার্ট থেকে রক্ত শরীরে ছড়িয়ে পড়ছে, আর আরেকটি অংশ দিয়ে রক্ত ফিরে আসছে। তো যেটিতে রক্ত ছড়িয়ে পড়ছে তাকে বলা হচ্ছে আর্টারি বা ধমনী, আর যে রাস্তা দিয়ে ফিরে আসছে হার্টের রক্ত আবার তাকে বলা হচ্ছে ভেইন বা শিরা। তো এখন আমাদের হার্টে যদি রক্তনালী ব্লক হয় তখন কিন্তু আমরা বলছি যে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশন। আমাদের কিন্তু ব্রেনে যখন রক্তনালী ব্লক হচ্ছে তখন ব্রেনে স্ট্রোক হচ্ছে, আমরা বলি সেরিব্রোভাস্কুলার ডিজিজ। তেমনি আপনার AKI বা একুট কিডনি ইঞ্জুরি হতে পারে যদি কিডনি রক্তনালী হঠাৎ করে ব্লক হয়ে যায়। পায়ের রক্তনালী যদি বলা হয় তাহলে বলা হচ্ছে একুট লোয়ার লিম্ব ইস্কেমিয়া। হাতের রক্তনালী যদি বন্ধ হয়ে যায় আমরা বলছি একুট আপার লিম্ব ইস্কেমিয়া। অর্থাৎ ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ধমনী এবং শিরার উপস্থিতির উপর নির্ভর করে এবং কোন অঙ্গ এফেক্টেড তার উপর নির্ভর করে রোগের নামকরণ করা হতে পারে। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু একজন ভাস্কুলার সার্জনের কাছে একজন মানুষ আসলে কোন সময় আসবেন, কখন উনি বুঝতে পারবেন যে আমার আসলে প্রথমেই একজন ভাস্কুলার সার্জনের কাছে যাওয়া উচিত? জি, ধন্যবাদ। এটি আসলে এটি একটি সুপার স্পেশালিটি। সাধারণভাবে আমরা যারা ভ্যাসকুলার সার্জন আমরা প্রত্যাশা করি যে একজন জেনারেল প্র্যাকটিশনার কিংবা একজন কনসালটেন্ট উনি নিজে রোগীটা দেখবেন এবং দেখার পরে ওনার কাছে যখন মনে হবে যে এই নির্দিষ্ট রোগী আসলে একজন ভ্যাসকুলার সার্জনের অ্যাটেন্ড করা প্রয়োজন, তখন উনি আমাদের কাছে রেফার করবেন। কারণ আমরা আমাদের সাধারণ যে চেম্বার প্র্যাকটিস আমরা দেখেছি, রোগী যখন নিজে থেকে চলে আসেন তখন দেখা যায় সবসময় সেই রোগটি ভ্যাসকুলার সার্জারি থাকে না। ফলে রোগীর যখন যে কোনো লক্ষণ থাকবে, অর্থাৎ যে লক্ষণটি তার সাধারণ জীবনযাপন করতে বাধা দিচ্ছে, তখনই উনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং একজন জেনারেল প্র্যাকটিশনার তাকে দেখবেন, এক্সামিন করবেন, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবেন। তখন যদি তার কাছে মনে হয় যে ইয়েস এই রোগটি ভ্যাসকুলার ভাস্কুলার ডিজিজ হতে পারে, রক্তনালীর একটি রোগ হতে পারে, তখন উনি একজন ভ্যাসকুলার সার্জনের কাছে রেফার করবেন। কিন্তু আমরা যদি মোটা দাগে কথা বলি, আমরা যদি দেখি যে একজন রোগী হঠাৎ করে দেখছেন যে তার পা ব্যথা করছে, তাহলে আমরা অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ রাখবো যে তার পায়ে রক্তনালী ব্লক হয়ে গেছে। বিশেষ করে এখানে তখন আরও কিছু লক্ষণ দেখা যায় পাটি হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে, পায়ের বোধ শক্তি কমে যাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম যে একজন ব্যক্তি হঠাৎ করে খেয়াল করলেন যে তার পায়ে তীব্র ব্যথা, পা ঠান্ডা হয়ে যাচ্ছে, পায়ে বোধ শক্তি কমে যাচ্ছে, পায়ের শক্তি কমে যাচ্ছে। তাহলে এটিকে আমরা যেমন বলি একুট লিম্ব ইস্কেমিয়া, তাহলে এদিকে চলে যাচ্ছে। আবার আরেকজন রুগী যদি দেখলেন যে হাঁটতে গেলে সমস্যা হচ্ছে, অর্থাৎ একটা সময় ছিল উনি 1 কিলোমিটার খুব অনায়াসে হেঁটে যেতে পারতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে উনি 30 মিনিট হাঁটলে তার পায়ে ব্যথা হচ্ছে, তাকে রেস্ট নিতে হচ্ছে। একটি পর্যায়ে উনি অনুভব করলেন যে 5 মিনিট হাঁটলে তার পায়ে খিল ধরছে, ব্যথা করছে, ওনাকে 2-3 মিনিট থেমে বসে থেকে রেস্ট নিতে হচ্ছে, এরপর উনি আবার হাঁটতে পারছেন। এরকম যদি অন্য লক্ষণ দেখা যায় তাহলেও কিন্তু আমরা চিন্তা করি যে রক্তনালী ব্লক থাকতে পারে। হঠাৎ করে এক রোগী খেয়াল করলেন তার পাটি অনেক ফুলে গেছে, অনেকগুলো কারণ আছে, কিন্তু আমরা কমনলি চিন্তা করি যে এখানে ডিপ ভেন থ্রম্বোসিস বা ডিভিটি হতে পারে, শিরায় ব্লক,
তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে কিন্তু রক্তনালীর সমস্যা উপস্থাপিত হতে পারে। ডায়াবেটিসে যারা আক্রান্ত হন তাদের কিন্তু পায়ে বোধ কমে যায়, পায়ে জ্বালা পড়া করে এবং একটি পর্যায়ে পায়ে ক্ষত হয়ে যায়, পায়ে কালো বর্ণ ধারণ করে, অর্থাৎ গ্যাংগ্রিন বা পচন রোগটি নিয়ে আসে। আমরা বলি ডায়াবেটিক ফুট। তো ডায়াবেটিক ফুটের একটি অংশ কিন্তু রক্তনালীর ব্লক। আসলে এই রোগী কারা, মানে কারা এই ঝুঁকিতে বেশি পড়ে, হাত বা পায়ের যে রক্তনালী যে ব্লক হয়, ঝুঁকিপূর্ণ মানুষ কারা? জি, আমি প্রথমটা যেরকম বলছিলাম যে একটি হলো ধমনী রোগ বা আর্টারি রোগ, আরেকটি হচ্ছে শিরার রোগ। তো শিরা রোগীর মধ্যে একটি কিন্তু আমরা কমনলি যেটি বাংলাদেশে পাওয়া যায় সেটা হচ্ছে ভেরিকোজ ভেইন বা পায়ের আঁকাবাঁকা মোটা শিরা। তো বিশেষ করে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করেন তাদের মধ্যে এই রোগটি বেশি দেখা যায়। এটি একটি রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ আগে থেকেই তার রক্তনালীতে কোনো না কোনো ডিফেক্ট ছিল, শিরায় অসুবিধা ছিল, কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করার কারণে ওনার এই রোগটি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আগে ট্রাফিক পুলিশের মধ্যে এই রোগটি বেশি হতো, এই জন্য বলা হতো ট্রাফিক পুলিশের রোগ। কিন্তু যারা সেলসম্যান, যারা হাউসওয়াইফ, যারা টিচার, যারা যারা বিক্রেতা, যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করেন তাদের সবারই কিন্তু এই রোগটি হতে পারে। তো এছাড়া আবার দেখা গেছে যে আপনার পায়ের রক্তনালী ব্লকের কথা আমরা বলছিলাম। তো পায়ের রক্তনালী ব্লকের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, তার মধ্যে একটি হচ্ছে যে অবেসিটি, স্থূলতা। আপনি জানেন যে বাংলাদেশে নারীদের মধ্যে প্রায় 30% থেকে 40% স্থূলতায় ভুগছে, ছেলেদের মধ্যে 20%-এর অধিক স্থূলতায় ভুগছে। তো তাদের মধ্যে কিন্তু রক্তনালী ব্লকের একটি সম্ভাবনা বেশি আছে। বাংলাদেশে প্রায় 25% মানুষের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, এদের মধ্যে একটি বড় অংশ কিন্তু রক্তনালী রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। বাংলাদেশে প্রায় 1 কোটির অধিক মানুষের ডায়াবেটিস আছে, এরা রক্তনালী বিভিন্ন ধরনের রোগের ঝুঁকিতে আছেন। আবার যারা কায়িক পরিশ্রম কম করেন, অর্থাৎ আমাদের মতো যারা অফিস জব করেন, এক্সিকিউটিভ জব যারা করেন, টেবিলে ডেস্কে কাজ করেন, যারা প্রোগ্রামার, যারা গেম খেলেন লম্বা সময় ধরে, অনলাইন ইন্টারনেটে কাজ করেন, তাদের মধ্যে রক্ত চলাচলের ঘাটতির কারণে, সমস্যার কারণে শিরায় ব্লক হতে পারে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর আমরা আলাপ করছিলাম যে কারণগুলোতে রক্তনালী রোগ তৈরি হতে পারে। আচ্ছা, কিন্তু এক্ষেত্রে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন বা রক্ত চলাচলে যাদের অসুবিধা হচ্ছে, সাধারণত তারা কিভাবে এই রক্ত চলাচলকে সচল রাখতে পারে, সেই প্রক্রিয়াটা কি? যেমন আমরা কিন্তু কখনো কখনো বিভিন্ন ধরনের অ্যাডভাইস করে থাকি যে ভেরিকোজ ভেনের রোগী, তাকে আমরা বলি যে একটা না দীর্ঘ সময় আপনি দাঁড়িয়ে থাকবেন না, অর্থাৎ কিছু সময় হাঁটাহাঁটি করবেন। মানে এই দীর্ঘ সময়ের কোনো ব্যাপ্তি হ্যাঁ, আছে? ব্যাপ্তি আছে। এটা আমরা কমনলি বলি যে 40 মিনিট থেকে 1 ঘন্টা। যে এই সময়টা অর্থাৎ আপনাকে যদি দাঁড়িয়েই থাকতে হয়, আপনার কাজটা যদি দাঁড়িয়ে থাকার হয়, তাহলে আপনি অবশ্যই 40 মিনিট পর একটু সময় বসার চেষ্টা করবেন, অথবা আপনি একটু হাঁটবেন, অথবা পায়ের ভর কেন্দ্র চেঞ্জ করবেন, ডান পায়ে ভর দিবেন, একটু পর বাম পায়ে একটু ভর দিবেন, পাটা একটু মোবিলাইজ করবেন। আপনি দাঁড়িয়ে থেকেও এই কাজটা করতে পারেন। এছাড়া আমরা বিশেষ লাইফস্টাইল অ্যাডভাইসও করে থাকি, যেমন সেফার আমরা বলি যে কম্প্রেশন স্টকিং ব্যবহার করবেন। তো যাদের পায়ে দাঁড়িয়ে থাকতে হয়, যাদের দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় দীর্ঘ সময়, যাদের পায়ে রস নামে, যাদের পা ফুলে যায়, তাদের ক্ষেত্রে কম্প্রেশন স্টকিং বা মেডিকেল স্টকিং কিন্তু বেশ ভালো রোল প্লে করে। এবং তাদের এই যন্ত্রণাগুলো আছে যে পা ফুলে যাওয়ার ফলে পা ভারী হয়ে যায়। এটা কি এক ধরনের জুতার কথা বলছেন না? এটি মোজা, মোজা এক ধরনের বিশেষ মোজা। এটি নির্দিষ্ট প্রেশারের পাওয়া যায়, যেমন 10 থেকে 20 থেকে 30 মিলিমিটার মার্কারি। যেমন আমরা প্রেশার যেভাবে মাপি, রক্তচাপ যেভাবে মাপি, পরিমাপ করি, সেভাবে মোজাও ওইভাবে তৈরি করা যায়। এবং মোজার বিভিন্ন প্রেশারের মোজা পাওয়া যায়, অর্থাৎ তারা অতটুকুই চাপ দিবেন পায়ের উপরে। একজন অবেস পার্সনের জন্য একরকম মোজা হবে, একজন লিন থিন পার্সনের জন্য একরকম মোজা হবে। এগুলোর সাইজের ভেরিয়েশন আছে, বাট নির্দিষ্ট প্রেশারের মোজা যদি পরা যায় তাহলে কিন্তু পায়ে রস নেমে আসার সম্ভাবনা বা ঝুঁকি কমে যায়। ফলে পায়ে ক্র্যাম্পিং পেন, পায়ে যে ভারী ভারী অনুভূতি, এটা যে ডিসকমফোর্ট, কোয়ালিটি অফ লাইফ যে কমে যাওয়া, এই বিষয়গুলো কারেকশন হয়, ইমপ্রুভ হয়, রোগীর জীবনে সমস্যাটা কমে আসে। আচ্ছা, ব্লকটা হতে কেমন সময় লাগে? মানে এটা কি খুব দ্রুত ব্লক হয়ে যায় এরকম, নাকি একটা দীর্ঘ সময় আস্তে 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 তার পা অকেজো হতে থাকে? মানে ব্লকের সময়সীমাটা আসলে কেমন? জি, খুব চমৎকার একটি প্রশ্ন। ব্লক 2 ধরনের আছে, আমরা প্রথমে একটু আলাপ করছিলাম। তো একটি হলো চর্বি জমে ব্লক হয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অনেক সময় লাগে। আমরা বলছিলাম যে রোগী 1 কিলোমিটার হাঁটার পরে টের পান, একটা সময় উনি খেয়াল করলেন যে আপনার আধা ঘন্টা হাফ কিলোমিটার হাঁটার পর উনি টের পাচ্ছেন। আর আরেকটা হচ্ছে রক্ত জমাট বেঁধে ব্লক হওয়া। তো রক্ত জমাট বেঁধে ব্লক যে কোনো সময় হতে পারে, ইনস্ট্যান্টলি হতে পারে, আকস্মিকভাবে হতে পারে। অর্থাৎ দেখা গেলো না হার্টে একটি সমস্যা আছে বা অন্য কোনো রোগ আছে বা অন্য কোনো অসুবিধা হয়েছে, পায়ের একটি জায়গায় রক্ত জমাট বেঁধে গেল। বিশেষ করে এটা হলো ধমনির ক্ষেত্রে। আবার শিরার ক্ষেত্রে যেটা হয় যে লং জার্নি, অর্থাৎ এখান থেকে একজন মানুষ আপনার ফর লং ফ্লাইট ইউএসএতে যাবেন বা ইউকেতে যাবেন, 10 থেকে 12 ঘন্টার ফ্লাইট। তো এই ধরনের ক্ষেত্রে যারা লম্বা জার্নি করেন তাদের কিন্তু দীর্ঘ সময়, বিশেষ করে ইকোনমি ক্লাসে যারা আপনার জার্নি করেন, তাদের কিন্তু পা স্টিফ রাখতে হয়, তাদের লেগ স্পেস কম, ফলে পা তারা নাড়াতে পারেন না। তো এই স্টিল বসে থাকার কারণে, স্থির হয়ে বসে থাকার কারণে লম্বা সময় শিরায় রক্ত সঞ্চালনের সমস্যা হয় এবং রক্ত জমাট বেঁধে যায়। তো আপনি বলছেন যে কতটা সময় লাগে, তো আমরা বলছি রক্ত জমাট বেঁধে যেটা বন্ধ হয় এটা ইনস্ট্যান্টলি হতে পারে, যে কোনো সময় হতে পারে যদি রিস্ক ফ্যাক্টর থাকে।
যেমন ক্যান্সার রোগীদের মধ্যে কিন্তু ডিপ ভেন থ্রম্বোসিস বা ডিভিটি হওয়ার ঝুঁকিটি অনেক বেশি, এরকম বলছি আমরা। আবার আপনি চর্বি জমে যেটি ব্লক হয় এটি কিন্তু খুব স্লোলি যায়, খুব গ্রাজুয়াল প্রসেস, রোগীর হাতে সময় থাকে, উনি বুঝতে পারেন যে তার একটু অসুবিধা হচ্ছে, উনি যদি চিকিৎসকের কাছে যান এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেন, উনি চিকিৎসা করার জন্য হাতে যথেষ্ট পরিমাণ সময় পাবেন। হার্টের ক্ষেত্রে রক্তনালী ব্লক হলে যেমন হঠাৎ করে মৃত্যুর সম্ভাবনা থাকে, কিন্তু পায়ের ক্ষেত্রে বা হাতের ক্ষেত্রে মানে সেখানে তো মৃত্যুর সম্ভাবনা কম, তাহলে কি তার অঙ্গহানির ঘটনা ঘটে যায় কিনা? জি, অঙ্গহানির সমূহ সম্ভাবনা থাকে। বিশেষ করে অনেক রোগী বুঝতে পারেন না যে তার আসলে কী রোগটি হয়েছে। রক্ত জমাট বেঁধে ব্লক হলে যে সবচেয়ে ভাইটাল ইনফরমেশন যেটা বাংলাদেশে যে কারণে আমরা যত মানুষ দেখি যে রাস্তায় পঙ্গুত্ব বরণ করছেন, ভিক্ষা করছেন, হাত বা পা কাটা, তাদের একটা বড় অংশ কিন্তু এই ধরনের রোগী। একটা হলো ট্রমা আর আরেকটা হলো রক্ত জমাট বেঁধে ব্লক হওয়া। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে তার হাতের বা পায়ের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়েছিল। এটা হতে পারে রোড অ্যাক্সিডেন্টের কারণে, সেখানে একটা আঘাত লেগেছিল রক্তনালীতে এবং রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং হাতের ওই জায়গাটি নষ্ট হয়ে গেছে। হাতে বা পায়ের ক্ষেত্রে যখন সাডেনলি বন্ধ হয় রক্তনালী, তখন সময় পাওয়া যায় ইউজুয়ালি 6 ঘন্টা। একে বলা হচ্ছে গোল্ডেন আওয়ার। তো একজন মানুষ যিনি পেরিফেরিতে আছেন, দূরে আছেন, ঢাকার বাইরে আছেন, তার জন্য কিন্তু রোগটিকে অনুধাবন করাটাই কষ্ট। যখন মানুষ সাধারণ ফার্মেসি থেকে ওষুধ নিচ্ছেন, সেখানে তার একটা সিম্পল ব্যথার ওষুধ দিচ্ছেন, একটা পাওয়ারফুল ব্যথার ওষুধ দিচ্ছেন। স্থানীয় একজন চিকিৎসকের যাওয়ার আগেই দেখা যাচ্ছে ওনার মূল্যবান 5 থেকে 6 ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে, কারণ উনি চিন্তা করছেন আমার পায়ে ব্যথা আছে, আমি তো ওষুধটা খেয়েছি। উনি ওষুধের প্রভাব বোঝার জন্য কিছু সময় দেন, এর মধ্যেই মূল্যবান বেশ কিছু সময় চলে যায় এবং উনি যখন চিকিৎসকের কাছে আসেন, যখন চিকিৎসক বুঝতে পারেন যে এটি একটি রক্তনালীর সমস্যা এবং রক্তনালী ব্লক হয়ে গেছে এবং পাটি ঝুঁকিতে আছে, যে কোনো মুহূর্তে পা নষ্ট হয়ে যেতে পারে, হাত নষ্ট হয়ে যেতে পারে, তখন তিনি একটি বড় হসপিটালে পাঠানোর চেষ্টা করেন, বিশেষ করে ঢাকায় পাঠানোর চেষ্টা করেন। এবং এরকম অবস্থায় যখন আমাদের কাছে আসেন, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে হাত আর পা আসলে নেই, এটা নষ্ট হয়ে গেছে, এটাকে কেটে ফেলতে হবে। ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র ক্ষত শুকাবার জন্য, অর্থাৎ হাত বা পা কেটে ফেললেও ক্ষতটা যেন ঠিকমতো শুকায়, তখন আমাদেরকে রক্তনালী পরিষ্কার করার কাজটি করতে হয়, অপারেশনটি করতে হয়। কিন্তু রোগী ইতিমধ্যে তার হাত বা পা নষ্ট হয়ে গিয়েছে, অনেক পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে তাকে যথাসময়ে চিকিৎসা শুরু না হওয়ার কারণে। এটা হচ্ছে আমরা বলছি একুট লিম্ব ইসকেমিয়া, অর্থাৎ যখন হঠাৎ করে রক্তনালী ব্লক হচ্ছে এবং হাতে পায়ের কার্যক্ষমতা নষ্ট হচ্ছে। মানে এটি কি আসলে সড়ক দুর্ঘটনার কারণেই বেশি হয়? সড়ক দুর্ঘটনার কারণে অনেক বেশি হয়। আচ্ছা, তাহলে সড়ক দুর্ঘটনা হয়ে গেলে মানে ওই রোগীর একেবারে খুবই দ্রুততম সময়ের মধ্যে কোন পরিস্থিতি হলে একজন ভাস্কুলার সার্জনের কাছে 6 ঘন্টার ভেতরে আসা উচিত? বিশেষ করে বাংলাদেশে মোটরসাইকেল যারা চালান তাদের ক্ষেত্রে এই সমস্যাটি আমরা অনেক বেশি দেখেছি। দেখা যাচ্ছে ওনার একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পতিত হয়েছেন এবং হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটুতে আঘাত লাগার কারণে হাঁটুর পিছনে যে মূল্যবান একটি রক্তনালী রয়েছে, একমাত্র রক্তনালী, সেটি বলছে পপলিটিয়াল আর্টারি। এটা অনেক সময় ট্রমাজনিত কারণে হয় ছিঁড়ে যায়, নাহলে বন্ধ হয়ে যায়। এবং আমরা তখন যদি হাতে বা পা যদি খেয়াল করি, পায়ের দিকে খেয়াল করি, তখন দেখা যাবে যে পা আসলে ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ বডি টেম্পারেচার যেটা, তার তুলনায় হাঁটুর নিচের অংশ ঠান্ডা। তাহলে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেটা হতে পারে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কিংবা ট্রাক কিংবা বাস কিংবা যেভাবেই হোক, অর্থাৎ হাতে বা পায়ের উপরে যদি বড় ধরনের ম্যাসিভ ইনজুরি হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এসব ক্ষেত্রে কি রক্ত বের হয় নাকি রক্ত বের না হয়েও রক্তনালী ব্লক হতে পারে? দুভাবে এটি হতে পারে। আমরা ওপেন ইনজুরি বলি, ক্লোজ ইনজুরি বলি। বিশেষ করে দেখা গেলো যে অংশ ক্লোজ ইনজুরিও হয়, দেখা গেলো বাইরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু এক্সরে করে দেখা গেলো যে হাঁটু বা হাতের বা পায়ের কোনো একটি হাড় ভেঙে গেছে এবং আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি যে অনেক বেশি ফুলে গেছে। তখন আমরা ধরে নেই যে এখানে কোনো রক্তনালী ইনজুরি হয়েছে এবং ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। আর কিছু থাকে যে দৃশ্যমান, অর্থাৎ চামড়া কেটে গেছে, হাড় মাংস বের হয়ে গেছে, সেটা তো সবসময় মানে সম্ভাবনা কোনো থাকে। একটা রক্তনালী ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের হাড় থেকে যে রক্তনালীটি আসে, তো মেইনলি একটি মেজর রক্তনালী থাকে, তার আশেপাশে অনেক সাপোর্টিং ভেসেল থাকে। সাপোর্টিং ভেসেলগুলো ইনজুরি হলেও মেজর ক্ষতি হয় না, কিন্তু মেইন রক্তনালী যেটি রয়েছে, যেটি আসলে হার্ট থেকে বের হয়ে পেটের নাভির কাছে এসে 2 ভাগ হয়ে 2 পায়ে চলে যাচ্ছে, সেটি যদি বন্ধ হয়, সেটি যদি ব্লক হয় বা সেটি যদি ইনজুরি হয়ে ছিঁড়ে যায়, তাহলে কিন্তু হাত বা পা নষ্ট হওয়ার ঝুঁকি অনেক। এই রক্তনালীর সংখ্যা কেমন আসলে মানুষের শরীরে? অগণিত? অগণিত। আচ্ছা, এখন আমরা যেটা দেখি যে এই যে ট্রমা সেন্টার বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকায় থাকার দরকার ছিল, সেই জায়গাগুলোতে আসলে নাই। তাহলে একটা রোগী তো আসলে 6 ঘন্টা সময় তো আসলে পাবে না। এবং এই ভাস্কুলার সার্জনরা কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের পরিস্থিতি যদি আপনি বলেন? বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে 50 থেকে 55 জন কোয়ালিফাইড ভাস্কুলার সার্জন রয়েছেন, যাদের একাডেমিক এক্সিলেন্স রয়েছে, যাদের এই বিষয়ে পড়াশোনা রয়েছে, যারা নিজেদেরকে ভাস্কুলার সার্জন হিসেবে পরিচয় দেন। কিন্তু এই সংখ্যাটি আসলে সাফিসিয়েন্ট না এবং এর একটা বড় অংশই ঢাকাতেই সীমাবদ্ধ। বিশেষ করে সরকারি মেডিকেল কলেজ ঢাকার বাইরে যেগুলো রয়েছে, তার মধ্যে রাজশাহী এবং আপনার চট্টগ্রামে পোস্ট রয়েছে, কিন্তু যথেষ্ট পরিমাণে স্কিল্ড ডক্টর নেই। অল্প কিছু সংখ্যক পোস্টিং থাকে, সেখানে দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণে ইনস্ট্রুমেন্ট নেই।
তাহলে এই বিষয়গুলো কিন্তু রয়েছে বিভাগীয় শহর সবগুলোতে, বিশেষ করে সিলেট, কুমিল্লা কিংবা বরিশাল, এই সমস্ত জায়গায়, খুলনায়, এই সমস্ত জায়গায় কিন্তু ভ্যাসকুলার সার্জনের সংকট রয়েছে। ফলে আমরা জেলা শহর তো অনেক দূরে, বিভাগীয় শহরেই, বড় শহরগুলিতেই প্রপার সাপোর্ট দিতে পারছি না। এবং ট্রমা সার্জারি, বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে একজন অর্থোপেডিক সার্জনের সাথে বা একজন জেনারেল সার্জনের সাথে একজন ভ্যাসকুলার সার্জন খুবই জরুরি। বিশেষ করে আমরা যে বিষয়টা একটু আগে আলাপ করছিলাম, যে রক্তনালী যদি ইনজুরি হয় তাহলে 6 ঘন্টা সময় আসলে দেওয়া যায় না, কারণ একজন পেশেন্ট দুর্ঘটনাস্থল থেকে তাকে আগে হসপিটালে আনতে হয়, সেখানে প্রাইমারি কেয়ার দিতে হয়, সেটিকে আবার অ্যাসেস করার পর তাকে আবার টার্সিয়ারি লেভেলে ঢাকায় পাঠাতে হয়। এটি কোনোভাবেই যথেষ্ট নয়। বরং যদি ট্রমা সেন্টার একজন ভ্যাসকুলার সার্জনকে এফোর্ড করা যেত, তাহলেই বরং দুর্ঘটনাজনিত যে হাত পা নষ্ট হচ্ছে বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষের, এটিকে সেভ করা যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। জি। আমরা কয়েকদিন আগে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দেখলাম একজন রোগী, একজন কিশোর, তার পা কেটে ফেলতে হয়েছে, কিন্তু বারবারই মানে সেই কিশোর এবং তার পরিবার বলছিল যে তার আসলে গুলিটি লেগেছিল এই হাঁটুর নিচে। কিন্তু তাকে 2 দফা জাতীয় হৃদরোগ হাসপাতালে আসলে তাকে পাঠানো হয়েছে এবং বেশ সময় ক্ষেপণ হয়েছে। মানে এই রোগীটিকে পঙ্গু হাসপাতাল থেকে জাতীয় হৃদরোগ হাসপাতালে কেন পাঠানোর প্রয়োজন হলো? বলছিল যে আসলে পা ফেড়ে এক ধরনের কোনো একটা পরীক্ষা নিরীক্ষার কথা, যেটি ভাস্কুলার সার্জারির কথা বলা হচ্ছিল। মানে এটি কেন পাঠানো হলো? এত বড় প্রতিষ্ঠানে আসলে ভাস্কুলার সার্জন আসলে আছে কি নেই, না থাকলে এই রোগীদের কতবার আসলে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়, যদি একটু বলেন। জি, ধন্যবাদ। এটি আসলে খুবই যুগোপযোগী একটি প্রশ্ন, কারণ আমরা যারা ভ্যাসকুলার সার্জন রয়েছে, আমি নিজেও এক সময় জাতীয় হৃদরোগে কর্মরত ছিলাম কিছুদিন পূর্বে। তো আমরা প্রায়শই এই জিনিসটি ফেস করেছি যে অর্থোপেডিক হসপিটাল থেকে, অর্থাৎ নিটোর থেকে অনেক রোগী অ্যাসেসমেন্টের জন্য, ভ্যাসকুলার ইভ্যালুয়েশনের জন্য আমাদের কাছে পাঠানো হচ্ছে। বাস্তবতা হচ্ছে যে নিটোর বা পঙ্গু হসপিটাল যেটি রয়েছে, সেখানে কিন্তু সরকারিভাবেই ভ্যাসকুলার সার্জন রয়েছেন। কিন্তু আমরা যেটুকু জানি যে সেখানে আসলে এদের সংখ্যা খুবই অপ্রতুল। বর্তমানে একজন চিকিৎসক মাত্র সেখানে কর্মরত রয়েছেন এবং তার জন্য আসলে আনুষঙ্গিক সাপোর্টিং স্টাফ নেই, অর্থাৎ মেডিকেল অফিসার বা আইএমও যাদেরকে বলা হয়, সিএ বা স্টেনিস্টার যাদেরকে বলা হয়, যারা একজন সিনিয়র ভ্যাসকুলার সার্জনের সাথে বা একজন স্পেশালিস্টের সাথে থাকতে হয় একটি ডিপার্টমেন্ট চালাতে গেলে, সেই সংখ্যাটি খুবই অপ্রতুল। এবং অপারেশন করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেটি নেই। তাহলে একটি হাই ভলিউম সেন্টার, একটি পঙ্গু হসপিটালের মধ্যে একটি হাই ভলিউম সেন্টার, প্রতিদিনই তো রোগীকে তাহলে পাঠাতে হচ্ছে, সেখানে একজন চিকিৎসকের পক্ষে রাউন্ড দ্য ডে বা সপ্তাহে 7 দিন বা পুরো বছরটা ধরে 24 ঘন্টায় চিকিৎসা দেওয়া সম্ভব। তার মানে কি প্রতিদিনই রেফার করতে হচ্ছে না কোথাও না কোথাও? সেক্ষেত্রে আমি এটাই বলছি যে আসলে ওখানে ম্যানপাওয়ার আছেন, বাট এটা সাফিসিয়েন্ট নয়। আমরা উনি আমাদের সহকর্মী, আমরা তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা দেখেছেন, তারা বলেছেন আমাদেরকে আসলে যে সময়টুকু পাওয়া যায়, এই সময়টুকুতে তাদের কাছে যেটুকু আসে, তাদের ওয়ার্কিং আওয়ারে যে পেশেন্টরা আসেন তাদেরকে তারা অ্যাড্রেস করেন, তাদেরকে তারা অ্যাসেস করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে থাকেন যতটুকু তাদের সুযোগ রয়েছে। কিন্তু তাদের ডিউটি আওয়ারের বাইরে যে সময় রুগীরা আসছেন, হয়তো গভীর রাতে একজন রুগী আসছেন, কিন্তু এই সময় আসলে কোনো ভ্যাসকুলার সার্জন ডিউটিতে সেখানে নেই, কারণ ডাক্তারই নেই। আসলে ডাক্তার না থাকলে কোত্থেকে দিবেন? একইভাবে ঢাকা মেডিকেলেও একই রকম ঘটনা। ঢাকা মেডিকেলে ভ্যাসকুলার সার্জারি বিভাগ রয়েছে কার্ডিওভ্যাসকুলার সার্জারির সাথে, এবং তারা কিছুটা সার্ভিস দিয়ে থাকেন। আচ্ছা, এখন আমি আপনার কাছে আসতে চাই যে আপনারা সাধারণত সার্জারির প্রয়োজন হয় একটি রোগীর কখন, নাকি এই ভাস্কুলারের সমস্যা আসলেই আপনাদের সার্জারি করতে হয়? মানে ফ্রিকোয়েন্টলি আপনারা প্রতিদিনই তো সার্জারি করছেন, সেই সার্জারিগুলো কী ধরনের, কত সময় সাপেক্ষ, বা এগুলোর খরচ বরচগুলো আসলে কেমন, যদি একটু বিস্তারিত বলেন। জি, ধন্যবাদ। আসলে ভাস্কুলার সার্জারির অসংখ্য রোগ রয়েছে। আমরা বাংলাদেশে কিছু লিমিটেড ভাস্কুলার সার্জারি রোগের চিকিৎসা করে থাকি। তো আমরা যদি প্রথমে খুব সহজ বা সবচেয়ে কমন যে রোগটি রয়েছে, যে আমরা পায়ের আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেনের কথা যদি বলি, তো এটি কিন্তু আসলে মানে কোনো ইমার্জেন্সি সার্জারি নয়। রোগী আসার পরে তাকে আমরা অ্যাসেস করি এবং এই রোগে বেশ কয়েকটি স্টেজ আছে, স্তর আছে। তো প্রথম 1 বা 2 স্তরে কিন্তু আমরা একেবারেই কোনো অপারেশনের দিকে যাই না এবং রোগীকে কিছু লাইফস্টাইল অ্যাডভাইস দিই। যেমন একটু আগে আমরা বলছিলাম যে একটানা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না, কম্প্রেশন স্টকিং বা বিশেষ ধরনের মোজা ব্যবহার করবেন। তো এভাবে চলতে পারে। কিন্তু অনেক সময় পেরিফেরিতে অনেক রোগী আছেন যারা আসলে রোগের প্রাথমিক পর্যায়ে এটিকে অনুধাবনই করতে পারেন না, এটি একটি রোগ, উনি এটিকে খুব স্বাভাবিক একটি বিষয় হিসেবে দেখেন। তো একটি পর্যায়ে যখন রোগের বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়, পায়ে ক্ষত হয়, পায়ে ইনফেকশন হয়, তখন উনি আমাদের কাছে আসেন। তো এই যে পায়ে একটা জটিলতা নিয়ে যখন একজন রোগী আসেন, তখন আমাকে তার অপারেশন করতে হচ্ছে। এই একই রোগ কিন্তু আমরা প্রথম দিকে কিন্তু কনজারভেটিভলি ম্যানেজ করছিলাম কোনো অপারেশন ছাড়াই। আবার রক্তনালী ব্লকের কথা আসতে পারি আমরা। রক্তনালী ব্লকের প্রথম দিকের যে চিকিৎসাগুলো রয়েছে, সেখানে কিন্তু কোনো অপারেশন প্রয়োজন নেই।
অর্থাৎ 70% 80% ব্লক যখন হচ্ছে রক্তনালীতে ধমনির ক্ষেত্রে, তখন আমরা বাইপাস অপারেশনের কথা চিন্তা করছি কিংবা কাটা না ছাড়া না করে রিং পরিয়ে চিকিৎসা দেওয়ার কথা চিন্তা করছি, তাহলে 70% বা 60% 70% পর্যন্ত কিন্তু আমরা সুযোগ পাচ্ছি, সময় পাচ্ছি হাতে কনজারভেটিভলি কোনো রকম অপারেশন ছাড়া শুধুমাত্র ওষুধপত্র এবং জীবনযাপন পদ্ধতি নিয়ন্ত্রণ করার মাধ্যমে। যেমন স্মোকারদের মধ্যে যারা স্মোকিং করেন, বিড়ি সিগারেট পান করেন যারা, তাদের কিন্তু রক্তনালীর বিভিন্ন ধরনের রোগের হার অনেক বেশি। তো তাদের ক্ষেত্রে প্রথম অ্যাডভাইসটা থাকে যে আপনি ধূমপান বন্ধ করেন। তো এই যে ধূমপান বন্ধ করলেন, তারপর কায়িক পরিশ্রম বৃদ্ধি করা। ধূমপানের সাথে এই সম্পর্কটা কেন ওতপ্রোত? আমরা জানি যে সব রোগের সঙ্গে সম্পৃক্ত। ভাস্কুলার সার্জারির সাথে বা ভাস্কুলারের রোগীদের সাথে এটা সম্পর্ক কেমন? ধূমপানের অনেকগুলো অপকারিতা রয়েছে, ক্ষতিকর দিক রয়েছে। বিশেষ করে এর মধ্যে অনেকগুলো কেমিক্যাল আইটেম রয়েছে যেগুলো বিভিন্নভাবে শরীরকে প্রভাবিত করে। একটি সাধারণভাবে যেটি বলা হয়, ধূমপানের কারণে রক্তে চর্বি জমার যে প্রক্রিয়াটা, এটিকে ত্বরান্বিত করা হয়, এনহ্যান্স করে, ফাস্টেন হয়। অর্থাৎ এটা দ্রুত গতিতে যে হারে রক্তনালীতে চর্বি জমছিল তার চেয়ে বেশি গতিতে চর্বি জমে, এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে স্প্যাজম, অর্থাৎ সংকুচিত হয়ে যাওয়া। যখন একজন পার্সন স্মোকিং করেন, তার কেমিক্যালস যখন রক্তের মধ্যে প্রবেশ করে, তখন রক্তনালী নিজে থেকে সংকুচিত হতে পারে। সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট যেটা হয়, অর্থাৎ হঠাৎ করে যে হার্ট অ্যাটাক হচ্ছে, দেখা যাচ্ছে এটা স্মোকারদের মধ্যে কারো মধ্যে এটা বেশি হয়। কারণ উনি যখন স্মোক করছিলেন তখন তার রক্তনালী সংকুচিত হয়েছিল। তা দেখা গেছে যে অটোপসি করে দেখা গেছে যে সেখানে আসলে কোনো চর্বি জমে নেই, কিন্তু রোগীটি তাহলে কেন মারা গেল? তাহলে তখন বিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট করে ইন্টারপ্রিটেশন এসেছেন, মেবি ওই সময়টা তার একটা স্প্যাজম হয়েছিল, রক্তনালী সংকুচিত হয়েছিল। তো এটা হাতের বা পায়ের বা গলার বা হার্টের যে কোনো জায়গায় যেখানে রক্তনালী রয়েছে সেখানে স্মোকিংয়ের কারণে স্প্যাজম হতে পারে। এছাড়া একটু আগে যেটি বলছি যে চর্বি জমার প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করে, ফলে যে গতি যখন তার রক্ত জমাট বেঁধে ব্লক হওয়ার কথা বা চর্বি জমে ব্লক হয়ে যাওয়ার কথা, তার আগেই তার পায়ে বা হাতে এই সমস্যাটি দেখা দিচ্ছে। সার্জারির এরকম ধরন কত রকম, মানে আপনারা কত ধরনের সার্জারি ভাস্কুলার সার্জন হিসেবে করেন? যে আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন ধরনের সার্জারি করে থাকি। তার মধ্যে একটি হচ্ছে যে একটা হলো যে রুটিন সার্জারির কথা আমরা বলছিলাম, আর হচ্ছে ইমার্জেন্সি সার্জারি। তাহলে কিছু কিছু ক্ষেত্রে রোগীদেরকে আমরা সময় দিই প্রস্তুতির জন্য, যে আপনি সময় পাচ্ছেন, আপনি নিজেকে প্রস্তুত করে নিয়ে আসেন, আপনার ভেরিকোজ ভেনের অপারেশন লাগবে কিংবা আপনার রক্তনালী ব্লকের অপারেশন লাগবে, এটি হলো একটা প্ল্যান্ড সার্জারি রুটিন। আর একটা হলো আর্জেন্ট, অর্থাৎ এই মুহূর্তে রক্তনালী ব্লক হয়ে গেছে, এখনই অপারেশন করা প্রয়োজন, নাহলে রোগীর হাত পা স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে এবং এটিকে ফিরিয়ে আনা সম্ভব হবে না, রোগী পঙ্গুত্ব বরণ করবেন। এটি হলো একটি দিক আর্জেন্সির দিক থেকে। আর আরেকটি হলো টেকনিক, একটি হলো ওপেন টেকনিক, আরেকটা হলো কোনো কাটাছেঁড়া না করে এন্ডোভাস্কুলার টেকনিক। যেমন অনেক রোগী কাটাছেঁড়া ভয় পান, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে এই বিষয়টা তো খুবই আছে যে, এবং সাধারণভাবে সকল মানুষই আসলে কেউই কাটাছেঁড়া পছন্দ করেন না। একটি মনের মধ্যে ভীতি আছে, একটি দাগ থাকতে পারে, একটি স্কার মার্ক থাকতে পারে, এটা দেখতে খারাপ দেখা যাবে। কিংবা অনেকের মানে এই ভয়টা থাকে যে কাটাছেঁড়া করলে ব্লিডিং বেশি হবে, ইনফেকশনের ঝুঁকি বেশি, রক্ত দিতে হবে শরীরে, কাজেই অনেকেই কাটাছেঁড়াটি পছন্দ করেন না। তো আমরা কাটাছেঁড়া বা ওপেন টেকনিক এটিতেও যেমন সকল ধরনের অপারেশন আমরা করি, আবার কাটাছেঁড়া ছাড়া এন্ডোভাস্কুলার টেকনিক, শুধুমাত্র একটা নিডিল প্রিক করে সেখান দিয়ে কিন্তু অপারেশনগুলো করে আসা যায়। এখানে কি খরচের তারতম্য হয় তাতে? জি, এখানে অবশ্যই খরচের কিছু তারতম্য হতে পারে। বিশেষ করে কিছু অপারেশন রয়েছে যেখানে ডিভাইসের কিছু বিষয় রয়েছে। রক্তনালী ব্লকের যে চিকিৎসা সেখানে স্টেন্ট বলা হয়, অর্থাৎ রিং পরানো হয়। তো রিংয়ের দামের একটি বিষয় রয়েছে, যেখানে বাইপাস টেকনিকে আপনার যদি রোগীর শরীরে নিজস্ব রক্তনালী ব্যবহার করে তাহলে কিন্তু খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে রোগীর নিজস্ব রক্তনালী খুব ভালো থাকে না, দুর্বল থাকে, সেই ক্ষেত্রে কৃত্রিম রক্তনালী ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে বাইপাস করলেও কিন্তু এই কাটাছেঁড়া না করে রিং পরে যে চিকিৎসা আমরা দিচ্ছিলাম প্রায় সেম খরচ পড়ে যায়। কিন্তু আমি যদি আপনার কাছে জানি যে সরকারি হাসপাতালগুলোতে যে ভাস্কুলার সার্জারি বিভাগ আছে, আপনি তো সরকারিতে কাজ করেছেন, সেই জায়গাগুলোতে আসলে ওই সেন্টারটাকে বা ওই বিভাগটাকে আরও স্বয়ংসম্পন্ন করতে আসলে আপনার পরামর্শ কী? না, বাংলাদেশে অবশ্যই সরকারি সেটআপে যে হসপিটালগুলো রয়েছে, ঢাকা মেডিকেল কলেজ এবং এনআইসিবিডি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ কিংবা নিটোর, যেটিকে পঙ্গু হসপিটাল বলা হয়ে থাকে, এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের হিউজ স্কোপ রয়েছে। বিশেষ করে বর্তমান কনসেপ্ট হচ্ছে হাইব্রিড সার্জারির কনসেপ্ট। হাইব্রিড সার্জারি হচ্ছে একই সঙ্গে আপনার অপারেশনও করতে পারবেন, আবার এন্ডোভাস্কুলারলি পেশেন্টকে অ্যাসেস করতে পারবেন। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে দেখতে হয় যে আমরা যে অপারেশনটি করলাম এটি সাকসেসফুল হলো কিনা, অর্থাৎ রক্তনালীটি চালু হলো কিনা, তখন এনজিওগ্রাম করে কিন্তু আমরা এটিকে অ্যাসেস করতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একই সাথে রিংও পরাতে হচ্ছে, বাইপাসও করতে হচ্ছে, অর্থাৎ এমন একটি জায়গায় ব্লকটি আছে যে সেখানে কাটাছেঁড়া না করে রিং পরিয়ে দিলে সহজ হয়, সুন্দর হয়, রোগীর কষ্ট কম হবে। কিন্তু একই সঙ্গে তার আরেকটি জায়গা রয়েছে যেখানে আসলে বাইপাস করলে সবচেয়ে ভালো হয়। তখন আমাদের যে প্ল্যান থাকে যে আমরা একটি অংশে রিং পরিয়ে দিই প্রথমে, তারপরে অংশে বাইপাস করি। কিন্তু দেখা যাচ্ছে এরকম সেট আপ নেই, ফলে বিভিন্ন ফ্লোরে পেশেন্টকে টার্ন ওভার করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, সময় নষ্ট হয়, ইনফেকশনের ঝুঁকি বাড়ে। কিন্তু এই আইডিয়াটি অনেক আগে থেকেই দেওয়া হয়েছে
ইমপ্লিমেন্টেশনের একটি পর্যায়ে গিয়ে এটি থমকে আছে, এটি বাস্তবায়িত হয়নি। আবার পঙ্গু হসপিটালে এটি একেবারেই নেই, কিংবা আপনার ঢাকা মেডিকেল কলেজে এই কনসেপ্টটি নেই। ঢাকার বাইরে চট্টগ্রামে ভ্যাসকুলার সার্জারি ডিপার্টমেন্ট রয়েছে, রাজশাহী মেডিকেল ভ্যাসকুলার সার্জারি পদায়ন করা হয়েছিল এক সময়, এখন বর্তমানে কেউ নেই। তো এই জায়গাগুলোতে আসলে পদায়নও যেমন করা দরকার, আর অনেকগুলো কৌশল নেওয়ার প্রয়োজন আছে। বিশেষ করে বাংলাদেশে আমি একটু আগেই বলছিলাম যে 50 থেকে 55 জন ভ্যাসকুলার সার্জন রয়েছেন, কিন্তু কার্ডিওভ্যাসকুলার সার্জনের সংখ্যা কিন্তু 200-রও অধিক। তাহলে এই জায়গাটিতে আরও বেশি ফোকাস করা প্রয়োজন, এবং বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য এই সংখ্যাটি মোটেই যথেষ্ট নয়। এবং হার্টের রক্তনালীর ক্ষেত্রে যে খরচটি হয় এটা তো সবার মানে রোগীরা জানে যে আসলে কত খরচ হবে বা বাইপাস করার ক্ষেত্রে। জি জি। পায়ের বা হাতের রক্তনালীর ক্ষেত্রে খরচের প্রসঙ্গ কি একই রকম কিনা যদি একটু বিস্তারিত। যে অবশ্যই খরচের প্রসঙ্গটি প্রায় কাছাকাছি আসে, কারণ হার্টে যেটি হয় যে হার্টের রক্তনালী ব্লক হয়, সেখানে কার্ডিওলজিস্ট আমাদের সহকর্মীগণ সেখানে রিং পরিয়ে দেন। ফলে বেসরকারিভাবে বা সরকারিভাবে, অর্থাৎ সরকারি সেটআপে একটি হার্টে রিং পরাতে যে খরচ, হাতের বা পায়ের ব্লক রক্তনালীর জন্য রক্তনালীর ব্লকের চিকিৎসা রিং পরানোর প্রায় সেম খরচ। আবার বাইপাসের কথাও যদি আমরা আসি, হার্টের বাইপাস করতে যে খরচ হয়, হাতের বা পায়ের যদি বাইপাস করতে হয় তাহলে তা অবশ্যই কিছুটা তার চেয়ে কম খরচ হয়, কারণ হার্টের ক্ষেত্রে বেশ কিছু এক্সট্রা ডিভাইসের প্রয়োজন হয়। হার্ট, আপনারা অনেকেই জানেন যে হার্ট বন্ধ রেখে কাজ করতে হয়, তো সেই ক্ষেত্রে এক্সট্রা কিছু ডিভাইস কখনো কখনো প্রয়োজন হয়। সেক্ষেত্রে খরচ হার্টের অপারেশনে বেশি, কিন্তু হাতের বা পায়ের বাইপাস অপারেশনের ক্ষেত্রে কম। কিন্তু আমরা যদি রিংয়ের কথাটায় আসি তাহলে খরচ প্রায় কাছাকাছি। আচ্ছা, তাহলে এখানে সুনির্দিষ্ট দুটি বিষয়, একটা হচ্ছে যে দুর্ঘটনাজনিত কারণে হঠাৎ করে প্রয়োজন হতে পারে, যেখানে গোল্ডেন আওয়ারের একটি বিষয় আছে, আর একটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা মানুষের রক্তনালীর সমস্যা হতে পারে। জি। আচ্ছা, এখন চিকিৎসার ক্ষেত্রে কি আপনারাই চিকিৎসা দেন, নাকি কখনো আমি যদি বলি যে নিউরোসায়েন্সে যার আসলে মাথায় রক্তনালীতে কোনো একটা সমস্যা হলো, তারও তো আসলে একই সঙ্গে সড়ক দুর্ঘটনার কারণে পায়ের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তারা কি করে থাকে? আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশে বিশেষায়িত অনেকগুলো হসপিটাল রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, এগুলো একটি সবচেয়ে বড় ড্রব্যাক বা অসুবিধা হলো যে একটি সমস্যা হলো, যেমন আপনি যেটা বলছেন নিউরোসায়েন্সে ওনাদের মাথায় আঘাত লেগেছে, কিন্তু একই সাথে পেশেন্টের পায়েও আঘাত লেগেছে। তো দেখা যায় যে কখনো কখনো ওনারা একটা সিটি স্ক্যান করছেন বা এমআরআই করছেন, করে ওনার ক্যাসেস করে যখন দেখছেন যে মোটামুটি স্টেবল আছে, তখন ওনারা আবার আমাদের কাছে অর্থাৎ সরকারি হসপিটালে পাঠিয়ে দিচ্ছেন বা ভাস্কুলার সার্জন। মানে রোগীদের এখানে বিশাল ভোগান্তি হয়, বিশাল একটা ভোগান্তি হয়, ইন্টার ইনস্টিটিউট দৌড়াদৌড়ি করতে হয়, এবং দেখা যায় যে এটাকে ঘিরে আবার একটা দুষ্টচক্র গড়ে উঠেছে। এবং কিন্তু দিন শেষে কিন্তু রোগীদের সাফারিংস হচ্ছে, রোগীরা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না। তো একটা টার্সিয়ারি লেভেল হসপিটালে একটি আমব্রেলার নিচে যদি সকল সার্ভিস থাকতো, সকল বিভাগ থাকতো, মানে অন্তত আপনি ভাস্কুলার সার্জারি অনেক জরুরি, তাদের থাকা উচিত বলে মনে যেমন করছেন। একটু আগে আপনি বলছেন পঙ্গু হসপিটালের কথা, তাহলে একজন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট, তার হাত বা পা ভেঙে যেতে পারে, তার মাথায় আঘাত লাগতে পারে, তার ইন্টারনাল ব্লিডিং হতে পারে, তার পেটে আঘাত লেগে পেটেও সার্জারি করার দরকার হতে পারে। তাহলে একজন নিউরোলজিস্ট, একজন নিউরোসার্জন, একজন অর্থোপেডিক সার্জন, একজন জেনারেল সার্জন এবং একজন ভাস্কুলার সার্জন এই বোর্ড মিটিং করে একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট কিন্তু আসলে হওয়া প্রয়োজন এই রোগীর আশু সুস্থতার জন্য, দ্রুত সুস্থতার জন্য, পরিপূর্ণ সুস্থতার জন্য। কারণ আমি তাকে ব্রেন স্ট্রোকের জন্য বাঁচাতে গেলাম, কিন্তু তার হাত পা নষ্ট হয়ে গেল। এটা যদি একই সাথে চিকিৎসাটি করা যেত তাহলে কিন্তু তাকে আসলে সম্পূর্ণভাবেই সুস্থ করা যেত, তার কোনো রকম অঙ্গহানি হতো না। খাবার দাবারের সঙ্গে রক্তনালীর ব্লক হওয়া হাত বা পায়ের এগুলোর কোনো সম্পর্ক আছে কিনা, নাকি পুরো হার্টের ক্ষেত্রেও যা, পায়ের ক্ষেত্রেও তা, হাতের ক্ষেত্রেও তা, ব্লক হওয়ার ক্ষেত্রে খাবারের সম্পর্ক? এটি আসলে একটা জেনারেল ইনফারেন্স বা জেনারেল একটি মন্তব্য যে আসলে আমাদের এখন স্বাস্থ্য সচেতনতা কিন্তু আমরা যারা বর্তমান সময়ের মানুষ আমরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন। তো পুষ্টিবিজ্ঞানীরা সহ চিকিৎসকগণ এই কথা বলছেন যে জীবনযাপনের যে পদ্ধতি রয়েছে এই জায়গাটাই আসলে অনেক বেশি পরিবর্তন আনা প্রয়োজন। তার মধ্যে অন্যতম হচ্ছে খাবার দাবার। তো খাবার দাবারের ক্ষেত্রে প্রথমেই আসছে যে পুষ্টিকর খাবার আমাদের সেবন করা উচিত, এবং অতিরিক্ত তেল আছে, অতিরিক্ত চর্বি আছে, অতিরিক্ত মশলা আছে, অতিরিক্ত লবণ আছে, প্রিজারভেটিভ দেওয়া আছে, এই ধরনের খাদ্য বা পানীয় সকল কিছুই কিন্তু আমাদের আসলে বর্জন করা উচিত। বিশেষ করে ফাস্টফুডের মধ্যে অনেক কেমিক্যালস থাকে যেগুলো অনেক সময় যদিও বলা হয় যে ফুড গ্রেডের কেমিক্যালস, কিন্তু তারপর এগুলো অ্যাভয়েড করা প্রয়োজন, কারণ এগুলো বিভিন্ন ধরনের কার্সিনোজেন থাকে এবং শরীরের ক্ষতি করে। এবং এগুলোকে টেস্টি করার জন্য সময় এমন অনেক উপাদান দেওয়া থাকে, বিশেষ করে কোলেস্টেরলের আধিক্য থাকে, তেলের আধিক্য থাকে, এবং এগুলো রোগীর শরীরে কিন্তু চর্বির যে সামঞ্জস্য আছে সেটাকে কিন্তু বিঘ্ন ঘটায় এবং রোগের সূত্রপাত করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। রক্তনালীর রোগের ক্ষেত্রে শিশুরাও আসলে আক্রান্ত হয় কিনা, বা তাদের কি ধরনের সমস্যা হয়ে থাকে?
জি, ধন্যবাদ। এটি আসলে অনেক প্যারেন্টস, বিশেষ করে যারা প্রথম ফার্স্ট বেবি বা সেকেন্ড বেবি, তো একটা পরিবার যখন একজন শিশু আসে তখন পুরো পরিবারে আসলে একটা আনন্দের বন্যা বয়ে যায়, একটি বটে। ভিন্ন মাত্রার একটা আনন্দের ব্যাপার। কিন্তু এই বাবা মাই খুব উদ্বিগ্ন হয়ে পড়েন যখন তারা দেখেন বা আবিষ্কার করেন যে তার শরীরে বা বাচ্চার শরীরে একটি বা দুটি ছোট ছোট লাল স্পট আছে, এবং একটি পর্যায়ে এটি বাড়তে থাকে, আকার বাড়তে থাকে। তখন তারা উদ্বিগ্ন হন এবং ডাক্তারদের কাছে আসেন। তো এগুলো বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তার মধ্যে একটি অন্যতম কমন যেটি, সেটাকে বলা হচ্ছে হেমানজিওমা বা রক্তনালীর টিউমার। এগুলো আমরা চিকিৎসা করে থাকি এবং এগুলো চিকিৎসায় উপকৃত হয়, চিকিৎসায় ভালো হয়। রোগীদের আমরা বলবো যে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আচ্ছা, তো মানে সেটি কখন বুঝবে বা কখন আপনাদের কাছে আসবে? সাধারণভাবে যখন একটি বাচ্চা একদম জন্মের সাথে সাথেই কারো কারো দেখা যায়, কারো কারো 1 মাস পরে, কারো 2 মাস পরে এই রোগটি আসতে পারে, কারো 1 বছর পরে আসতে পারে। রোগটি যখন সারফেসে আসে, অর্থাৎ চামড়ায় দেখা যায়, শরীরে দেখা যায়, আমি মনে করি যে ইমিডিয়েটলি একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তবে আমাদের কাছে যখন আসে, আমরা যারা ভ্যাসকুলার সার্জন রয়েছি, আমাদের কাছে আসলে আমরা বিভিন্নভাবে তাকে ক্লিনিক্যালি অ্যাসেস করি এবং রোগীর বিবরণটা শুনে নেই। কখনো কখনো রক্তনালী পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। তো এর মধ্যে আল্ট্রাসোনোগ্রাম একটি জরুরি পরীক্ষা। যদি এটি বড় হয়ে থাকে তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রাম বা ডুপ্লেক্স স্টাডি পরীক্ষা করে থাকি। এবং এটির জন্য প্রয়োজনীয় যে চিকিৎসা রয়েছে, কখনো কখনো শুধুমাত্র ওষুধ দিয়ে এটিকে চিকিৎসা করা যায়। তবে এটি যদি অ্যাডভান্স লেভেলে থাকে, বড় হেজ থাকে, তাহলে আমরা প্লাস্টিক সার্জন বা পেডিয়াট্রিক সার্জন রয়েছে, আমাদের সহকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা পরামর্শ করি এবং যৌথভাবে অপারেশনের। আচ্ছা, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যেহেতু তাদের দাঁড়িয়ে থাকা লাগে বা এক সময় দেখা যায় তাদের নিজেদের ওজনই বেশি, আবার সন্তানের কারণে ওজনটা আসলে বেড়ে জি, যায়, জি। এই অবস্থায় তাদের জন্য করণীয় কি? না, ধন্যবাদ। আসলে এই যে আপনি যেটা বলছিলেন যে গর্ভবতী অবস্থায় বেশ কিছু ফিজিক্যাল প্রবলেমে আমাদের মায়েরা ফেস করে থাকেন, বিশেষ করে হাতে বা পায়ে পানি চলে আসে। তো এগুলো কিন্তু রক্তনালী রোগের কারণে হতে পারে। তো আমরা যেটা বলে থাকি প্রাথমিকভাবে, যে গর্ভবতী বা যাদের দাঁড়িয়ে থাকার কারণে কষ্ট হচ্ছে, তাদের আসলে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত, বসে থাকার একটা ব্যবস্থা থাকা উচিত। বিশেষ করে উনি যখন বিশ্রামে থাকবেন, এই সময়টায় উনি পায়ের নিচে একটি বা দুটো পালিশ দিয়ে ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে পা ফোলার সমস্যাটি কমে আসে দ্রুত। এছাড়া অনেকগুলো কারণ আছে পায়ে রস নামা, তার মধ্যে অন্যতম চিত হয়ে শুয়ে থাকলে পায়ে রস নামতে পারে, কারণ রক্তনালীর উপরে চাপ পড়ে, ফলে রক্ত ফিরতে পারে না। তো এই ধরনের ক্ষেত্রে গাইনোকোলজিস্ট যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে অ্যাডভাইস করেন যে আপনি ডান কাত হয়ে বা বাম কাত হয়ে শোবেন। এই ক্ষেত্রে শিরার উপরে চাপটি পড়ে না, ফলে তার যে জটিলতাগুলো হয় উনি এটি থেকে বেঁচে থাকতে পারেন। এছাড়া যাদেরকে আসলে হেল্পিং হ্যান্ড থাকে না, নিজেদেরকেই কাজ করতে হয়, তাদের জন্য কম্প্রেশন স্টোকিং বা মোজা এটি অনেক বেশি হেল্প করতে পারে। ফলে পায়ে রস নামার যে ঝুঁকি, পা যে ফুলে যাওয়ার যে বিষয়টি আছে, এটি থেকে তারা উপকৃত হতে পারেন। তবে এটি যদি অনেক বেশি হয়, যে না উনি আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না, তাহলে উনি একজন ভ্যাসকুলার সার্জনের পরামর্শ নিতে পারেন এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন আসলে তার রোগটি কোনো অ্যাডভান্স লেভেলে আছে কিনা বা আরও ফার্দার চিকিৎসার প্রয়োজন আছে কিনা। আচ্ছা, কিডনি রোগীদের ক্ষেত্রে আমরা দেখি যে ফিস্টুলা করার প্রয়োজন হয় দীর্ঘমেয়াদে, যারা কিডনি ডায়ালিসিস করেন। সেক্ষেত্রে তারা অনেক সময় বুঝতে পারেন না যে এই সমস্যাটির জন্যে তাকে আসলে একজন ইউরোলজিস্টের পরিবর্তে কেন একজন ভাস্কুলার সার্জনের কাছে যেতে হয়, বা গেলে আসলে তার তুলনামূলক সুবিধাটা তো আসলে কোথায়? না, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ বাংলাদেশের লাইফস্টাইল জটিলতার কারণে, খাদ্যের যে ভেজাল আমাদের আছে এবং পরিবেশের যে দূষণ আছে, আপনি জানেন অনেকগুলো কারণ আছে, কিডনি রোগীর সংখ্যা কিন্তু খুব দ্রুত বাড়ছে এবং বাংলাদেশের কিডনি রোগীর সংখ্যা প্রায় 2 কোটির অধিক। এদের মধ্যে 10 লক্ষ মানুষের কিডনি ফেলিউর আছে, যেটি আপনি বলছিলেন যে হাতে ফিস্টুলা অপারেশনের কথা বলছিলেন, যে 10 লক্ষের অধিক মানুষের কিডনি ফেলিউর রয়েছে। এদের মধ্যে কমপক্ষে 1 লক্ষ লোকের নিয়মিত ডায়ালিসিস করা প্রয়োজন অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন বেঁচে থাকার জন্য। তো অনেক সময় আমাদের রোগীরা আসলে বুঝতেই পারেন না যে তার আসলে কখন ফিস্টুলা অপারেশনটি করা প্রয়োজন ডায়ালিসিস করার জন্য। তো সাধারণভাবে যখন তারা কিডনি রোগের কাছে যান, তখন তারা তাদেরকে অ্যাডভাইস করে থাকেন। ইউজুয়ালি আমরা ভ্যাসকুলার সার্জনগণ বলে থাকি যে সম্ভাব্য যে সময়টি রয়েছে যখন তার ডায়ালিসিস করতে হবে, তার অন্তত 4 মাস থেকে 6 মাস পূর্বেই হাতে একটি ফিস্টুলা অপারেশন করে নেওয়া প্রয়োজন। এখন যে প্রসঙ্গটি আসছে যে এটি আসলে কারা করতে পারেন, বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন চিকিৎসকগণ, সার্জনগণ এই অপারেশনটি করেছেন। এমনকি কিডনি বিশেষজ্ঞ যারা মেডিসিনের ডাক্তার, তারাও কিন্তু কখনো কখনো ফিস্টুলা অপারেশনটি করে থাকেন। তো এখানে ইন্টেনশনটা হচ্ছে রোগীদেরকে হেল্প করা, রোগীদেরকে সহযোগিতা করা। কারণ আমরা আগেই বলেছি বাংলাদেশে যথেষ্ট সংখ্যক ভাস্কুলার সার্জন নেই, কিন্তু একজন কিডনি ফেলিওর পেশেন্ট তাকে তো চিকিৎসা নিতে হবে। তো তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য কিডনি বিশেষজ্ঞগণ এগিয়ে এসেছেন, অর্থাৎ নেফ্রোলজিস্ট কেউ এটিকে অপারেশন করেছেন, তারপর ইউরোলজিস্ট যারা রয়েছেন তারা এই অপারেশনটি করেছেন, প্লাস্টিক সার্জনগণ এই অপারেশন করে থাকেন, জেনারেল সার্জনগণ এই অপারেশন করে থাকেন। কিন্তু বেসিক্যালি এই ফিস্টুলা হচ্ছে রক্তনালীর একটি অপারেশন। এখানে হাতের একটি ধমনী এবং একটি শিরা পরস্পরের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। তো
তো আমরা যারা ভ্যাসকুলার সার্জন রয়েছি আমাদের দৈনন্দিন কাজই হচ্ছে রক্তনালী নিয়ে কাজ করা, ফলে রক্তনালীর সুবিধাগুলো আমরা আলহামদুলিল্লাহ ভালো বুঝি। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে একজন ভ্যাসকুলার সার্জন যদি এভি ফিস্টুলা করেন তাহলে তার লঞ্জিভিটি বেশি হয় এবং সেটা টেকনিক্যালি সাউন্ড হয়। ভাস্কুলার যে এভি ফিস্টুলা যেটি রয়েছে এটির ফেলিউর রেট কিন্তু খুব হাই। ইন্টারন্যাশনালি বিভিন্ন গবেষণায় দেখা গেছে কিডনি ফেলিউর রোগীদের হাতে যে এভি ফিস্টুলা অপারেশনটি করা হচ্ছে তার সাকসেস রেট কেবলমাত্র 70%, অর্থাৎ 30% রোগীর ক্ষেত্রে অপারেশন কিন্তু সাকসেস হচ্ছে না, ফিস্টুলাটি নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের হাতে মাত্র লিমিটেড অল্প কিছু জায়গা রয়েছে যেখানে এভি ফিস্টুলা অপারেশন করা যায়। আচ্ছা, হাতের মতো এক হাতের 2টি জায়গায় আমরা কবজির কাছে একটা অপারেশন করতে পারি এবং কোণের কাছে একটা অপারেশন করতে পারি, তাহলে 2 হাতে মাত্র 4টি জায়গা যদি আমরা প্রথমেই নষ্ট করে ফেলি তাহলে কিন্তু রোগীর জন্য একটা ইয়াং মানুষ যিনি আসলে আরও 20 বছর বাঁচতে চান, আরও 50 বছর যিনি বাঁচতে চান, তার জন্য যে একটি এই হাতের এই শিরাগুলি নষ্ট করে ফেলাটা আসলে এক ধরনের ক্রাইম। তো আমরা এই ক্ষেত্রে মনে করি প্রপারলি ইভ্যালুয়েট করে তার হাতের রক্তনালীকে যাচাই বাছাই করে ক্লিনিক্যালি মূল্যায়ন করে অপারেশনটি করা উচিত এবং এমনভাবে করা উচিত যাতে সেটি দীর্ঘদিন টিকে যায় এবং রোগী এটা থেকে বেনিফিট পেতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা রিকমেন্ড করব যে সমস্ত রোগীর কিডনি ফেলিউর রোগীর হাতে এভি অপারেশন করা প্রয়োজন তারা তাদের নিকটস্থ ভাস্কুলার সার্জনদের কাছে যাবেন, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী এভি অপারেশন করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও ভাস্কুলার সার্জনের প্রয়োজনীয়তা কখন আসলে পড়ে? আমরা একটু আগে বলছিলাম যে বাংলাদেশের ডায়াবেটিক রোগীর সংখ্যা 1 কোটির অধিক, প্রায় 1,20 লাখ। তো ডায়াবেটিক রোগীদের বিভিন্ন ধরনের জটিলতা হয়, বিশেষ করে রক্তের মধ্যে যে চর্বি জমে এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করে ডায়াবেটিস। আবার অনেক সময় দেখা যায় যে অভিজ্ঞ ডায়াবেটোলজিস্ট বা ডায়াবেটিক বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে না থাকার কারণে অনেকেরই ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে না, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার। একই সঙ্গে অনেকের দেখা যায় উচ্চ রক্তচাপও থাকে, অর্থাৎ কার্ডিয়াক ডিজিজও থাকতে পারে। তাহলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে রক্তনালীতে চর্বি জমে বলক হওয়ার যে প্রবণতা এটি সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ বেশি এবং একটি পর্যায়ে দেখা যায় যে রোগীর পায়ে জ্বালা পোড়া হচ্ছে এবং পায়ে ক্ষত দেখা যাচ্ছে। আমরা বলি এটিকে বলা হয় ডায়াবেটিক ফুট। এখানে অনেকগুলো কম্পোনেন্ট জড়িত, অনেকগুলো উপাদান জড়িত, তাদের মধ্যে অন্যতম হচ্ছে নার্ভের ড্যামেজ হওয়া, আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। আবার রক্তনালীও বন্ধ হতে পারে, রক্তনালী ড্যামেজ হতে পারে, আমরা বলি যে ডায়াবেটিক ভ্যাসকুলোপ্যাথি। তাহলে ডায়াবেটিস হওয়ার কারণে রোগীর রক্তনালী ড্যামেজ হচ্ছে, রোগীর নার্ভ ড্যামেজ হচ্ছে, একই সঙ্গে রোগীর যে হাড় মাংস রয়েছে, জয়েন্টগুলো রয়েছে, সেখানে বিভিন্ন রকম অসুবিধা দেখা যায়। অর্থাৎ দেখা যায় পায়ের গড়নটি চেঞ্জ হয়ে যাচ্ছে, পায়ের স্ট্রাকচার বা দেখতে অড দেখা যাচ্ছে এবং সেখানে অল্পতেই প্রেশার সোর অর্থাৎ পায়ে ক্ষত দেখা যাচ্ছে। তাহলে এই যে সামগ্রিক একটি প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়াটার সঙ্গেই কিন্তু রক্তনালীর একটি ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। বিশেষ করে মাইক্রোস্কোপিক বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো ব্লক হয়ে যাচ্ছে, ফলে ডিস্ট্যান্ট প্লেসে অর্থাৎ রোগীর পায়ের আঙ্গুলের মাথায় দেখা যাচ্ছে রক্ত সরবরাহ ঠিক মতো হচ্ছে না, ফলে সেই জায়গাটি কালো হয়ে যাচ্ছে এবং রক্ত সরবরাহের কারণে সেই জায়গাটি ক্ষত হচ্ছে। এভাবে বিভিন্ন ধরনের জটিলতা বা ক্ষত বা পচন তৈরি হচ্ছে। আমরা এভাবেই দেখছি যে ডায়াবেটিস রোগীরা রক্তনালীর বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে ডায়াবেটিক ফুটে সাফার করছেন এবং তাদের জটিলতা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, রক্তনালীর রোগ বা ভাস্কুলারের যে সমস্যাগুলো হয় এখানে কি আসলে মানে লোয়ার ক্লাস পিপল বা নিম্নবিত্ত এরকম কোনো রিলেশন কি আসলে কোনোভাবে আছে কিনা? হ্যাঁ, সাধারণভাবে একটি রিলেশন আমরা দেখতে পাই, বিশেষ করে নিম্নবিত্তদের মধ্যে যারা কঠোর পরিশ্রম করেন, ভেরিকোজ ভেনের যে সমস্যাটি রয়েছে, প্রথমত যেটি হয় তারা আসলে বুঝতে পারেন না যে এটি একটি রোগ। আর বাংলাদেশ একটি কনজারভেটিভ দেশ, মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে আমাদের মানুষেরা হাঁটুর নিচ পর্যন্ত পোশাক পরেন, গড়ালি পর্যন্ত পোশাক পরেন, ফলে পায়ে যদি কোনো রোগ থাকে সাধারণভাবে অন্যদের চোখে পড়ে না। ফলে তার যে আত্মীয়স্বজন বা বন্ধুরা যে তাকে সতর্ক করে দিবেন যে তোমার একটি রোগ দেখা যায়, সমস্যা দেখা যায়, এটি তার অনুধাবন করতে পারেন। এক্ষেত্রে কি আসলে অপচিকিৎসাও কেমন হয়? এই ক্ষেত্রে অপচিকিৎসার মধ্যে মৌলিকভাবে বলা হয় যে এটি আসলে যে এশিওর করা হয় যে এটি কিছু না, এটি কিছু না, তুমি ওষুধপত্র খাও ঠিক হয়ে যাবে। আর আরেকটি জিনিস আমরা দেখতে পাই আমরা নিম্নবিত্তদের মধ্যে, সেটি বলা হয় বার্জার্স ডিজিজ। বার্জার্স ডিজিজ হলো এমন একটি ডিজিজ যেখানে যে ইয়াং এবং স্মোকার যারা রয়েছেন এবং বেয়ার ফুটেড অর্থাৎ শ্রমিক শ্রেণীর মানুষ, শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, শ্রমজীবী মানুষ তারা বেয়ার ফুটেড থাকেন, খালি পায়ে হাঁটেন, চাষাবাদ করেন, কৃষিকাজ করেন এবং এদের একটা বড় অংশ হচ্ছে স্মোকার, ধূমপান করেন এবং ইয়াং মানুষ। এদের ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে তাদের পায়ে তীব্র ব্যথা, আমরা যাকে বলছি ক্রনিকেশন পেইন, রক্তনালী বন্ধ হয়ে পায়ে তীব্র ব্যথা হচ্ছে। একটু আগে যেটি বলছিলাম যে হাঁটতে গেলে পায়ে ব্যথা করে, তো এটি কিন্তু নিম্নবিত্ত মানুষের মধ্যে প্রচুর দেখা যায় এবং অঙ্গহানির অন্যতম একটি কারণ হচ্ছে যে যাদের বার্জার্স ডিজিজ হচ্ছে, অর্থাৎ হাঁটুর নিচে রক্তনালীগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং এটি যদি তারা লাইফস্টাইল ইমপ্রুভ করতেন, অর্থাৎ স্মোকিং বন্ধ করতেন এবং একজন চিকিৎসকের পরামর্শে রোগটিকে নির্ধারণ করে, রোগটিকে ডায়াগনোসিস করে সেটির জন্য উপযুক্ত যে চিকিৎসা, ঔষধ
বা সার্জারি যদি নিতে পারতেন প্রথমেই, তাহলে কিন্তু উনি পঙ্গুত্ব থেকে বেঁচে যেতে পারতেন। তো এটা আমরা বলছি যে লো প্রোফাইল যারা আছেন, যারা নিম্নবিত্ত যারা আছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়। সেক্ষেত্রে আসলে এই ভাস্কুলারের সমস্যা বা ভেরিকোজ ভেইন বা রক্তনালীর সমস্যাগুলো এড়াতে মোটা দাগে সাধারণ মানুষের বা ঝুঁকিপূর্ণ যারা, তাদের আসলে কি করা উচিত, বা একেবারে সাধারণ কোন লক্ষণগুলো প্রকাশ পেলে আসলে আপনাদের কাছে চলে আসা উচিত? জি, প্রথমে আমরা বলছিলাম যে খাবার দাবারের বিষয়টি, যে আমাদের খাবার দাবারের সতর্কতা অবলম্বন করা উচিত এবং চর্বিজাত খাবার পরিধান করা অ্যাভয়েড করা উচিত, লবণ অ্যাভয়েড করা উচিত এবং ফাস্ট ফুড অ্যাভয়েড করা উচিত। যাদের মদ্যপান বা সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস যাদের অভ্যাস রয়েছে সেগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে, স্মোকিং বাদ দিতে হবে। এর বাইরে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদেরকে কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে, হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তাদেরকে অবশ্যই প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে। যাদের ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এর বাইরে রয়েছে ক্যান্সার, যাদের ক্যান্সার রয়েছে তাদের কিন্তু রক্তনালীতে রক্ত জমাট বেঁধে ব্লক হতে পারে, ডিপ ভেইন থ্রোম্বোসিস বা ডিভিটি হতে পারে। তাদের ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা অবশ্যই ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ থাকবেন এবং নিয়মিত ওষুধ সেবন করবেন। এছাড়া কায়িক পরিশ্রম এবং অবেসিটি, অতি স্থূলতা যাদের রয়েছে, এই স্থূলতাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ওজনটিকে একটি অপটিমাম পর্যায়ে নিয়ে আসতে হবে। এবং আমাদের যাদের কায়িক পরিশ্রম করার অভ্যাস কম, যাদের আমাদের হাঁটাহাঁটি করার অভ্যাস কম, তাদেরকে দিনের একটি নির্দিষ্ট সময় বের করে কমপক্ষে আধা ঘন্টা থেকে 45 মিনিট প্রতিদিন হাঁটা উচিত। আমরা যদি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হাঁটাহাঁটি করতে পারি, আপনারা অনেকেই জানেন যে সারা পৃথিবীতে এই জিনিসটি প্রচলিত রয়েছে যে রোগীদেরকে এবং সাধারণ মানুষ সবাইকে কিন্তু হাঁটতে এনকারেজ করা হয়। এটি যদি আমরা করতে পারি, রক্তনালী ব্লকের অধিকাংশ জটিলতা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। ভাস্কুলারের যে রোগগুলো আসলে হয়ে থাকে, রক্তনালীর বা নানা ধরনের সমস্যা হয়ে থাকে, আপনার অসতর্কতার কারণে অঙ্গহানি হতে পারে, আপনার হাত কেটে ফেলতে হতে পারে বা পাও কেটে ফেলতে হতে পারে এবং অনেক সময় প্রাণহানিও ঘটতে পারে। তাই এই ধরনের সমস্যা বা লক্ষণগুলো প্রকাশ পেলে কোনোখানে সময়ক্ষেপণ না করে আপনি একজন ভাস্কুলার সার্জনের শরণাপন্ন হন। ও আজ এ পর্যন্ত। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।